প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমরা আজকে আপনাদেরকে রাসায়নিক গণনা অধ্যায়ের দ্বিতীয় অংশটা আলোচনা করব। এইটার প্রথম অংশটা আমরা আলোচনা করেছি প্রথম ভিডিওতে। আজকের অংশটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এইখানে আমরা শতকরা সংযুক্তি, তারপর আণবিক সংকেত, স্থূল সংকেত ব্যাপারটা শিখব। শতকরা সংযুক্তি, যে কোনো একটা যোগের শতকরা সংযুক্তি আমরা হিসাব করব আজকের ভিডিওতে। আমরা শিখবো কিভাবে স্থূল সংখ্যা বের করতে হয়, কিভাবে আণবিক সংখ্যা বের করতে হয়। দেখো, শতকরা সংযুক্তির হিসাব বিষয়টা হচ্ছে একটা যোগের মধ্যে কয়েক রকমের মৌল থাকে, ওই মৌলগুলো শতকরা কি পরিমাণ আছে। সালফারিক অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন আছে, সালফার আছে, অক্সিজেন আছে। তো 100% মধ্যে 100 ভাগের মধ্যে কত ভাগ সালফার আছে, কত ভাগ অক্সিজেন আছে, এই বিষয়টাকে বলা হয় শতকরা সংযুক্তি। অর্থাৎ কোন একটা যৌগ যে যে মৌলগুলো দিয়ে গঠিত, ওই মৌলগুলোর শতকরা কত ভাগ ওই যৌগের মধ্যে বিদ্যমান, এই বিষয়টাকে বলা হয় শতকরা সংযুক্তি। যেমন আমি একটা এক্সাম্পল শুরু করছিলাম, সালফিউরিক অ্যাসিড। তোমাকে বলবে সালফিউরিক অ্যাসিডের শতকরা সংযুক্তি হিসাব করো, সংযুক্তি হিসাব করো। তো এই যে শতকরা সংযুক্তি, তো শতকরা সংযুক্তি হিসাব করার বিষয়টা হচ্ছে প্রথমে তোমাকে ওই যৌগটা আণবিক ভাবে করতে হবে। তো সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর, তো সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত হবে? আমরা জানি হাইড্রোজেনের 1 × 2, সালফারের 32, অর্থাৎ হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, এটাকে 2 দ্বারা গুণ করতে হবে। অক্সিজেনের পারমাণবিক ভর 16, এটাকে 4 দ্বারা গুণ করতে হবে। তাহলে তুমি এখানে 2 পাও, এখানে 32 পাও, এখানে 64 পাও। হিসাব করলে হবে এখানে 98। এইটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর। এখন তোমার এই যে 98, এই 98 গ্রামের মধ্যে হাইড্রোজেন কত গ্রাম আছে, সালফার কত পার্সেন্ট আছে, এবং অক্সিজেন কত পার্সেন্ট আছে, এই বিষয়টাকে বলা হয় শতকরা সংযুক্তি। তাহলে আমি আবারও বলি, শতকরা সংযুক্তি হচ্ছে কোন একটা যৌগে মধ্যে বিদ্যমান যে মৌলগুলো আছে, তা ওই মৌলগুলো 100-তে কত ভাগ আছে, 100 ভাগে কয় ভাগ আছে, 100-তে কত পরিমাণ আছে, এই বিষয়টাই হচ্ছে শতকরা সংযুক্তি। অর্থাৎ হাইড্রোজেন 100 ভাগের কয় ভাগ, সালফার 100 ভাগের কয় ভাগ, মানে অক্সিজেন 100 ভাগের কয় ভাগ, এই বিষয়টাকে বলা হয় শতকরা সংযুক্তি। তাহলে হাইড্রোজেনের শতকরা সংযুক্তি, শতকরা সংযুক্তি হবে হাইড্রোজেনের ভর কত, 2, 98 দ্বারা ভাগ 100% দ্বারা গুণ। তাহলে হিসাব করলে যত হবে সেটাই হবে ওই যৌগটার মধ্যে, সালফিউরিক অ্যাসিড যৌগে হাইড্রোজেনের শতকরা সংযুক্তি। তাহলে এটা 2.04 দেখাচ্ছে, 2.04%। ঠিক একই রকম আমরা সালফারের শতকরা সংযুক্তি বের করবো। সালফার কত আছে, 32, এটাকে 98 দ্বারা গুণ করবো, 100 দ্বারা গুণ করবো। হিসাব করলে যত আসবে সেটা সালফারের শতকরা সংযুক্তি। তাহলে 32 × 100 ডিভাইডেড বাই 98, তাহলে 32.65%, 32.65%। তারপরে বের করবো অক্সিজেনের শতকরা সংযুক্তি। অক্সিজেন কত আছে, 64 × 100 ডিভাইডেড বাই 98%। তাহলে এখানে তুমি 6400 কে ভাগ করবে 98 দ্বারা, তাহলে 65.31%, 65.31%। এটাই কোন একটা যৌগের শতকরা সংযুক্তি। তাহলে আমরা আজকে শুরুটাই করলাম কি দিয়ে, শতকরা সংযুক্তি দিয়ে। তাহলে শতকরা সংযুক্তি কি? শতকরা সংযুক্তি হচ্ছে কোন একটা যৌগের মধ্যে বিদ্যমান মৌলগুলো, মানে 100 ভাগের কয় ভাগ তা নির্ণয় করা, বা যে 100-তে কত অংশ আছে সেটা নির্ণয় করা, সেটাকে বলা হয় শতকরা সংযুক্তি। অর্থাৎ যৌগটার টোটাল আণবিক ভরটাকে যদি আমরা 100% ধরি, তাহলে এর মধ্যে কত পার্সেন্ট হাইড্রোজেন, কত পার্সেন্ট সালফার, কত পার্সেন্ট অক্সিজেন, কত পার্সেন্ট নাইট্রোজেন, মানে যে যে মৌলগুলো থাকবে তার 100%-এর কত অংশ, সেটাই হচ্ছে শতকরা সংযুক্তি।
তাহলে আমরা যে কোনো যৌগ মিলে আমরা শর্করা সংযুক্তি বের করতে পারবো। এটা যদি বের করতে চাই ডেফিনেটলি আমাদেরকে আগে ওই যৌগগুলোর মধ্যে বিদ্যমান মৌলগুলোর পারমাণবিক ভর সম্পর্কে জানতে হবে। তুমি যদি পারমাণবিক ভর না জানো তাহলে শর্করা সংযুক্তি হিসাব করতে পারবে না। এবার আসো আমরা শর্করা সংযুক্তি ব্যবহার করে আমরা কিভাবে স্থূল সংকেত এবং আণবিক সংকেত নির্ণয় করব। এখন দেখো স্থূল সংকেত শর্করা সংযুক্তি হতে স্থূল সংকেত ও আণবিক সংকেত নির্ণয়। আণবিক সংকেত নির্ণয়। তাহলে আমাদের আগে স্থূল সংকেত সম্পর্কে জানতে হবে। স্থূল সংকেত আর হচ্ছে আণবিক সংকেত। স্থূল সংকেত হচ্ছে কোন একটা যৌগের মধ্যে বিদ্যমান যে পরমাণুগুলোর অনুপাত, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে স্থূল সংকেত। মানে একটা যৌগের মধ্যে বিদ্যমান পরমাণুগুলোর কি অনুপাতে আছে সেই বিষয়টাকে বলা হয় স্থূল সংকেত। তাহলে একটি যৌগে বিদ্যমান পরমাণুগুলোর অনুপাত বা বিদ্যমান পরমাণুগুলোর অনুপাত জানা যায় যে সংকেত হতে তাকে স্থূল সংকেত বলে। যেমন ধরো হচ্ছে এই যে বেনজিন C6H6 এটা বেনজিনের সংকেত, অথবা তোমার হচ্ছে এইটার স্থূল সংকেত হচ্ছে CH। এখানে কিন্তু তুমি বুঝতে পারতেছো যে এখানের মধ্যে 1:1 অনুপাত আছে, অর্থাৎ কার্বন যত অংশ আছে হাইড্রোজেনও তত অনুপাতে আছে। এই যে এইটা কিন্তু স্থূল সংকেত। এটা কি এটা আণবিক সংকেত। তো স্থূল সংকেত, এই যে এই স্থূল সংকেত থেকে তুমি কিন্তু হচ্ছে বুঝতে পারতেছো না ওই যৌগটার মধ্যে অ্যাকচুয়ালি রিয়েল কয়টা কার্বন আছে কয়টা হাইড্রোজেন আছে, কিন্তু কি বুঝতে পারতেছো? অনুপাতটা বুঝতে পারতেছো। তাহলে অর্থাৎ এই যৌগটার মধ্যে কার্বন এবং হাইড্রোজেনের সংখ্যা সমান সমান, মানে 1:1 আছে। তাহলে একটি যৌগে বিদ্যমান পরমাণুগুলোর অনুপাত জানা যায় যে সংখ্যা থাকে তাকে আমরা বলি হচ্ছে স্থূল সংকেত। কি বলি? স্থূল সংকেত। এবার আসে আণবিক সংকেত। একটি যৌগে বিদ্যমান পরমাণুগুলোর প্রকৃত সংখ্যা জানা যায় যে সংকেত দ্বারা তাকে আণবিক সংকেত বলে। দেখো এই সংখ্যাটা এভাবে বলা যায় যে সংকেত দ্বারা একটি যদি বিদ্যমান পরমাণুগুলোর প্রকৃত সংখ্যা জানা যায় সেটা হচ্ছে আণবিক সংকেত। যেমন উপরে একটা এক্সাম্পল আমরা লিখছি C6H6। তো এটার মধ্যে কি কার্বন হচ্ছে 6টি, তারপর হচ্ছে এটার মধ্যে হাইড্রোজেনও কি 6টি। তাহলে তুমি এই সংখ্যার দ্বারা মানে প্রকৃতপক্ষে ওই পরমাণুটা কয়টা কার্বন আছে কয়টা হাইড্রোজেন আছে এটা পরিষ্কার করে তুমি কি জানতে পারতেছো। তাহলে একটি যৌগে বিদ্যমান পরমাণুর প্রকৃত সংখ্যা জানা যায় যে সংখ্যার দ্বারা সেটাকে বলা হয় আণবিক সংকেত। আর একটি যৌগে বিদ্যমান পরমাণুগুলোর অনুপাত জানা যায় যে সংখ্যার দ্বারা, সেটাকে বলা হয় কি স্থূল সংকেত। তাহলে আমরা স্থূল সংকেত এবং আণবিক সংকেতের ব্যাপারটা কি বুঝতে পেরেছি? নিশ্চয়ই বুঝতে পেরেছি। আমরা যদি আরেকটা লিখি, যেমন ধরো C6H12O6, এটা গ্লুকোজের আণবিক সংকেত। এখানে কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারতেছি যে কার্বন এখানে 6টা, হাইড্রোজেন 12টা, অক্সিজেন কি 6টা। কিন্তু আমরা যদি এইটারই আরেকটা সংকেত লিখি এরকম স্থূল সংকেত যে CH2O, এখানে কিন্তু আমরা কোন প্রকৃতপক্ষে
কার্বন এবং হাইড্রোজেনের সংখ্যা বুঝতে পারছি না, এখানে অনুপাত বুঝতেছি। এখানে অনুপাতটা কি? এখানে অনুপাতটা হচ্ছে 1:2:1। তাহলে যে সংখ্যার দ্বারা আমরা আসলে অনুপাত বুঝি সেটা হচ্ছে পরমাণু, ওই যোগে বিদ্যমান পরমাণুগুলোর অনুপাত বুঝি সেটাকে বলা হয় স্থূল সংখ্যা। আর যে সংখ্যা দ্বারা ওই যোগে বিদ্যমান পরমাণুগুলোর প্রকৃত সংখ্যা আমরা জানতে পারি সেটাকে বলা হয় হচ্ছে কি আণবিক সংখ্যা। এখন তোমাদের এই পরীক্ষায় সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্রশ্নটা সেটা হচ্ছে শতকরা সংযোগটি দেওয়া থাকবে, এই শতকরা সংযোগটি থাকে আণবিক সংখ্যা এবং স্থূল সংখ্যা নির্ণয়, সেটা তোমাদেরকে নির্ণয় করতে হবে। তো স্থূল আণবিক সংখ্যা নির্ণয় করতে চাও, সবার আগে তোমাকে স্থূল সংখ্যা নির্ণয় করতে হবে। স্থূল সংখ্যা নির্ণয় করার পর তারপর হচ্ছে আণবিক সংখ্যা নির্ণয় করা যায়। তো চলো আমরা একটা অঙ্ক নিয়ে আলোচনা করি। আমি তোমার হচ্ছে এখানে একটা বিভাগে ভাগ করি, এখানে একটা প্রশ্ন লিখি যে এ একটি যৌগ, যাতে এ যৌগ যার আণবিক ভর, যার প্রকৃত আণবিক ভর, প্রকৃত আণবিক ভর হচ্ছে তোমার 180। যৌগটিতে কার্বনের শতকরা পরিমাণ, কার্বন আছে 40%, কার্বন সমান 40% মানে কার্বনের শতকরা সংযুক্ত, হাইড্রোজেন হচ্ছে 6.67%, অক্সিজেন হচ্ছে 53.33%। তো যৌগটির স্থূল সংকেত ও আণবিক সংকেত নির্ণয় করবে। এই প্রশ্নটা অনেকে স্কুলে সরাসরি এসে বলবে, এটা কমন প্রশ্ন, যে একটি যৌগ যার প্রকৃত আণবিক ভর 180, যৌগটিতে এত পার্সেন্ট, 40% কার্বন, হাইড্রোজেন 6.67%, অক্সিজেন 0%। এখন দেখো যৌগটির স্থূল সংকেত ও আণবিক সংকেত নির্ণয় করতে চাও, আমাদের কয়েকটা স্টেপ মনে রাখতে হবে। তো প্রথম ধাপটা হচ্ছে এই শতকরা সংযুক্তিকে স্ব পরমাণুর পারমাণবিক ভর দ্বারা আমরা ভাগ করবো, এটা প্রথম ধাপ। তো দেখো আমি একটা দেখা দিলে তোমরা আরামসে এগুলো পারবে। প্রথম ধাপ হচ্ছে শতকরা সংযুক্তি সমূহকে যার যার স্ব পরমাণুর পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পাই। এই জিনিসটা মানে কি, সংক্ষেপে লিখছি পারমাণবিক ভর। তাহলে এখানে যে কার্বন যে 40 আছে সেটাকে 12 দ্বারা ভাগ করবো, 600 পরমাণুর ভর দ্বারা ভাগ করে পাই। তাহলে 40কে যদি আমরা 12 দ্বারা ভাগ করি তাহলে আমাদের এখানে আসে 3.33। হাইড্রোজেনকে ভাগ করবা হচ্ছে তার পরমাণু ভর দ্বারা, তাহলে 1, তাহলে এটা কত হবে 6.67। অক্সিজেনকে তুমি ভাগ করবে তার পারমাণবিক ভর দ্বারা, তাহলে অক্সিজেনের পারমাণবিক ভর কত? অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16, 50.33 ভাগ হচ্ছে 16, তাহলে কত হয়? এটাও হয় 3.3। এরপরে আমাদের কাজটা কি? তাহলে প্রথম ধাপটা আমরা একটু আগে শুনি, যে এরকম যদি শতকরা সংযুক্তি দেওয়া থাকে, আমাকে যদি বলে স্থূল সংখ্যা এবং আণবিক সংখ্যা নির্ণয় করো, তাহলে তোমার কাজ হচ্ছে শতকরা সংযুক্তি সমূহকে স্ব পরমাণুর পারমাণবিক ভর দ্বারা ভাগ করা। তাহলে পারমাণবিক ভর দ্বারা ভাগ করছি, ভাগ করার পরে আমরা কতগুলো ভাগফল পাইছি, এই ভাগফল গুলোকে দ্বিতীয় ধাপে এদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা প্রত্যেকটাকে আবার ভাগ করবে। তাহলে দ্বিতীয় ধাপটা লেখাটা হচ্ছে যে প্রাপ্ত ভাগফল সমূহকে এদের মধ্যে
ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করে পাই, ভাগ করে এই লাইনটা আমাদের লিখতে হবে যে ভাগফল সমূহকে এদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করা হয়। তো তোমরা এটা একটু তুলে নাও, আমি কিছুক্ষণের মধ্যে আবার বের করছি। এখন আমরা যদি ভাগ করি তাহলে দেখো কার্বন 3.33 কে আমরা যদি 3.33 দ্বারা ভাগ করি তাহলে এটা কি হবে 1। হাইড্রোজেনের 6.67 কে আমরা যদি 3.3 দ্বারা ভাগ করি এটা হবে প্রায় 2। আর অক্সিজেনের 3.33 দ্বারা যদি 3.33 দ্বারা ভাগ করি এটা হবে 1। তার মানে ভাগ করার পর তুমি কতগুলো সংখ্যা পাইছো, এই সংখ্যাগুলি হচ্ছে ওই যৌগগুলোতে পরমাণুগুলোর অনুপাত। সুতরাং যৌগটিতে পূর্ণ সংখ্যা যখন পাবা ওইটাই হবে যৌগটিতে পরমাণু গুলোর অনুপাত। এই অনুপাতটা হচ্ছে 1:2:1। সুতরাং এই যে অনুপাতটা পাইছো সেইটা দিয়ে আমরা কি লিখতে পারবো, স্থূল সংখ্যা। তাহলে এই প্রথমটা কার পাইছি, কার্বনের একটা, হাইড্রোজেন এর অনুপাত কত 2, তাহলে H2, অক্সিজেন কত একটা। তাহলে আমরা বলছিলাম যে স্থূল সংখ্যা হচ্ছে ওই যৌগে বিদ্যমান পরমাণুগুলোর অনুপাত। স্থূল সংখ্যা কি ওই যৌগে বিদ্যমান পরমাণুগুলোর অনুপাত। তাহলে স্থূল সংখ্যা দেখে ফেললাম। তাহলে আমরা দুইটা ধাপের মাধ্যমে স্থূল সংখ্যা পেয়ে গেছি। এখানে একটা বিষয় ভালো করে শোনো, যদি কখনোই তুমি এখানে ভাগ করে পূর্ণ সংখ্যা না পাও তাহলে পরবর্তী ধাপটা তোমাকে করতে হবে। এটা সব ক্ষেত্রে নাই, যখন এরকম হয় সকল যৌগের ক্ষেত্রে এরকম লাগে না। এখন ধরো এখানে 1 পাইছো, এখানে 1.5 পাইছো, ওখানে 1 পাইছো, তখন তুমি কি করবে? কারণ মূল সংখ্যাকে এই যে অনুপাতগুলো এগুলো আসলে ওই যৌগের বিদ্যমান পরমাণুগুলোর মূল সংখ্যার অনুপাত। আসলে মূল সংখ্যার অনুপাত মূল সংখ্যার অনুপাত। তাহলে এখন তুমি যদি এইটাকে পূর্ণ ভগ্নাংশে না নিতে চাও, মানে ভগ্নাংশে রাখলে তুমি লিখতে পারবে না। আমরা কি লিখি যে কার্বন 1.5, হাইড্রোজেন 2.5, নিচে লিখি? লিখি না। আমরা যে কোনো একটা যৌগের মধ্যে সুন্দর করে লিখে কার্বন নিচে ছয়টা কার্বন, তোমার হচ্ছে 6টা হাইড্রোজেন, এরকম করে লিখি। মানে ভগ্নাংশ আকারে কিন্তু আমরা লিখি না। আমরা কোনো যৌগের মধ্যে লিখি না যে 1.5 বা 1.5, হাইড্রোজেন 2.5, এরকম কিন্তু আমরা কখনোই লিখি না। এই জন্য আমাদেরকে এখানে পূর্ণ সংখ্যা নিতে হবে। আবার শোনো, যদি এখানে তুমি ভাগ করে এটা 1.5 পেতে আর এটা 1, এটা 1, তখন আমাদের পরবর্তী ধাপটা উচিত আমরা কিভাবে করবো? পরবর্তী ধাপটা তখন আমরা 2 থেকে শুরু করব। 2 দ্বারা গুণ করে দেখবো যে সংখ্যাগুলো পূর্ণ সংখ্যা হয় কিনা। 2 দ্বারা গুণ করলে তখন এটা কি হবে, পূর্ণ সংখ্যা হবে। 2 দ্বারা যদি গুণ করে পূর্ণ সংখ্যা না পাও তাহলে 4 দ্বারা গুণ করবা, নাহলে হচ্ছে 5 দ্বারা গুণ করবো, নাহলে 6 দ্বারা গুণ করবো। তো যাই হোক, এটা একটা এক্সাম্পল, পরে আমরা হয়তো আলোচনা করব। তো একটু জেনে নাও, যখন দেখবো যে এখানে পূর্ণ সংখ্যা না আসে তখন আমরা আবার ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করা শুরু করবো। ক্ষুদ্রতম সংখ্যা বলতে 2, 3, 4, 5, 6 এরকম করে গুণ করে এগুলোকে পূর্ণ সংখ্যায় কনভার্ট করতে হবে। তো এখানে তো আমাদের পূর্ণ সংখ্যাই চলে আসছে, তাই এখানে আমাদের পূর্ণ সংখ্যা কনভার্ট করার দরকার নাই। তো তোমরা এই অংশটুকু তোলো, পরবর্তী ধাপে আমি আসবো এখানে যে আণবিক সংকেত। আমাদের স্থূল সংকেত বের হয়ে গেল, আমরা করবো কি আণবিক সংকেত। তো এখন আমরা যে কাজটা করবো, আমরা লিখবো যে ধরি যৌগটি আণবিক সংকেত CH2O(N). এই যে যৌগটার আণবিক সংকেত আমাদের একটু ধরে নিতে হবে। তাহলে এখানে N জিনিসটা আমাদের বের করতে পারলেই আমরা আণবিক সংকেত বের করতে পারবো। N কি? এখানে মনে রাখবে N হচ্ছে যৌগটির প্রকৃত আণবিক ভর।
আর নিচে হবে স্থূল সংকেতের আণবিক ভর। তাহলে যৌগটির প্রকৃত আণবিক ভর কত? 180। স্থূল সংকেত বলতে CH2O। তাহলে এই CH2 এর তোমার আণবিক সংকেত হিসাব করে পাবা হচ্ছে 30। তাহলে সমান সমান কত হয়? 6। তাহলে সুতরাং এই যে 6 এর মান ওখানে বসা দাও, যৌগটির আণবিক সংকেত, যৌগটির আণবিক সংকেত সেটা হবে CH2O into 6 CH12O6। এই তো মেন আণবিক সংকেত বের হয়ে গেল। এইটা তোমাকে গুণ করতে হবে এন এর মান দ্বারা, প্রত্যেকটাকে গুণ করলে C12 C6 H12O6 হয়ে যাবে। এটা কি? এটা আমরা জানি গ্লুকোজ। এটা কার সংকেত? গ্লুকোজের সংকেত। তাহলে দেখো শতকরা সংযুক্ত হতে আমরা স্থূল সংকেত এবং কি আণবিক সংকেত নির্ণয় করতে পারলাম খুব সহজেই। তাহলে আমরা কি এরকম যোগ দিলে এখন পারবো না? অবশ্যই পারবো। তাহলে শতকরা সংযুক্ত হতে স্থূল সংকেত আণবিক সংকেত আমি নির্ণয় করতে চাই, তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে? প্রথম ধাপ হচ্ছে শতকরা সংযুক্ত সমূহকে স্ব পরমাণুর পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পাবো। ভাগ করবো, ভাগ করার পরে আমরা কতগুলো সংখ্যা পাবো। ওই সংখ্যাগুলোর মধ্যে যেটা ক্ষুদ্রতম সংখ্যা, সেই ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা প্রত্যেকটাকে আবার ভাগ করবো। তো প্রাপ্ত ভাগফল সমূহকে এদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করে পাই। এরপরে যদি আমরা ভগ্নাংশ পাই, পূর্ণ সংখ্যা না পাই, তাহলে আমি বলছিলাম এটাকে ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা আমরা গুণ করবো। এখন এখানে আরেকটা বিষয়, যদি ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করে কোনোভাবে আবার পূর্ণ সংখ্যা পাচ্ছ না, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করা শুরু করবে। ভাগ করে আমাদের কি করতে হবে? পূর্ণ সংখ্যা বের করে নিতে হবে। তো ওই ভাগ করার অংশটা তোমাদের আসবে না, তোমাদের অংশ আসতে পারে এখানে পূর্ণ সংখ্যা না আসলে তখন তুমি ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করে এগুলোকে পূর্ণ সংখ্যা বানাবে। তারপরে হচ্ছে এই ধাপে যাবো। তারপরে যৌগটি আণবিক সংকেত আমরা বের করলাম, এটাকে চাইলে আমরা ধাপ 3 দিতে পারি। ধাপ দিতে হবে এরকম কোনো কথা না। তো ধাপ 3 দিলাম, দিয়ে আমরা এখানে যৌগটি আণবিক সংকেত নির্ণয় করে ফেলছি। তো আশা করি তোমরা খুব সহজেই ব্যাপারটা বুঝতে পেরেছো। 3টা ধাপের মাধ্যমে আমরা, যদি ব্যতিক্রম না হয়, 3টা ধাপের মাধ্যমে আমরা যে কোনো যৌগের আণবিক সংকেতকে নির্ণয় করতে পারবো। তো আণবিক সংকেত নির্ণয় করা নিশ্চয়ই কঠিন নয়, সহজ। আশা করি তোমরা তুলতে পেরেছো। এবার চলে আসো আমরা আরো গুরুত্বপূর্ণ জিনিসে যাই, সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া থেকে আমরা বিক্রিয়ক থেকে উৎপাদ নির্ণয় করব, উৎপাদ থেকেও আমরা মোটাভাবে বিক্রিয়ক নির্ণয় করব। আবার শোনো, একটা রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে বিক্রিয়ক থেকে উৎপাদ অথবা উৎপাদ থেকে আমরা বিক্রিয়ক নির্ণয় করব। তারপরে আমরা যে জিনিসটা শিখবো সেটা যে অধ্যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক, যেটা দিয়ে সৃজনশীল আসবে পরীক্ষায়। তো মুছে ফেললাম। এবার আসেন হচ্ছে আমরা যাই হচ্ছে রাসায়নিক সমীকরণের সাহায্যে বিক্রিয়ক থেকে উৎপাদ, উৎপাদ থেকে বিক্রিয়ক নির্ণয়। তাহলে হেডলাইনটা কি হবে? উৎপাদ হতে বিক্রিয়ক হিসাব এবং বিক্রিয়ক হতে উৎপাদ হিসাব। তাহলে উৎপাদ হতে বিক্রিয়কের হিসাব, বিক্রিয়ক হতে কি? উৎপাদের হিসাব, বা উৎপাদের পরিমাণ নির্ণয়। বিক্রিয়ক উৎপাদ হতে বিক্রিয়কের পরিমাণ নির্ণয়, বিক্রিয়ক হতে উৎপাদের পরিমাণ নির্ণয়। এখন দেখো আমি একটা প্রশ্ন করি যে 120 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে এবং কত আয়তন কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে? দেখো 120 গ্রাম ক্যালসিয়াম তাপ দিলে কত গ্রাম ক্যালসিয়াম অংশ পাওয়া যাবে এবং কত আয়তন কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। তাহলে এই যে আমরা
রাসায়নিক বিক্রিয়া ব্যবহার করে আমরা যদি এটা হিসাব করতে চাই, তাহলে প্রথম কাজই হচ্ছে আমরা বিক্রিয়াটা করা। তাহলে আমরা এই ক্যালসিয়াম কার্বন যদি তাপ দিচ্ছি, তাহলে এখানে এটা ক্যালসিয়াম কার্বন কি হচ্ছে বিক্রিয়ক। কারণ যেই যৌগটা থেকে আমরা অন্য একটা পদার্থ পাই, যেই যৌগটা থেকে আমরা বিক্রিয়াটা শুরু করি, সেটা হচ্ছে বিক্রিয়ক। আর বিক্রিয়া করার পর আমরা বিক্রিয়া শেষে যেই পদার্থটা পাই, সেটা হচ্ছে কি উৎপাদ। তাহলে আবার শোনো, রাসায়নিক বিক্রিয়ায় যে সেই পদার্থকে ব্যবহার করে আমরা বিক্রিয়াটা শুরু করি, সেটাকে হচ্ছে বিক্রিয়ক। আর বিক্রিয়ক গুলো বিক্রিয়া করার পর যে পদার্থটা আমরা নতুন যৌগ পাই, সেটাকে বলা হচ্ছে কি উৎপাদ। তাহলে এখানেই তোমার সংশ্লিষ্ট বিক্রিয়াটি আগে লিখতে হবে, সংশ্লিষ্ট বিক্রিয়াটি। কারণ বিক্রিয়া ছাড়া তুমি অঙ্ক করতে পারবে না। এখানে আরো লিখতে পারো যে রাসায়নিক বিক্রিয়ার উৎপাদ হতে বিক্রিয়কের হিসাব, বিক্রিয়ক হতে উৎপাদের হিসাব। সংশ্লিষ্ট বিক্রিয়া হচ্ছে কি, ক্যালসিয়াম কার্বনেটকে তুমি যদি তাপ দাও, তাপ তাপ দিলে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। এই বিক্রিয়াটা এখানে অটু সমতা আছে, কিন্তু সবসময় একটা বিক্রিয়ার মধ্যে সমতা করা থাকবে না। তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, একটা বিক্রিয়া থেকে যখন আমরা বিক্রিয়ক থেকে উৎপাদ হিসাব করবো, উৎপাদ থেকে যখন বিক্রিয়ক হিসাব করবো, ডেফিনেটলি আমাদের বিক্রিয়াটা সমতাকৃত থাকতে হবে। যদি বিক্রিয়াটা সমতা না থাকে, তাহলে আমরা ওখান থেকে মানে বিক্রিয়ক এবং উৎপাদের পরিমাণ সঠিকভাবে হিসাব করতে পারবো না। এখন বিক্রিয়কের সমতা বিষয়টা কি? সমতা হচ্ছে একটা বিক্রিয়কের বাম দিকে মোল সংখ্যা এবং ডান দিকে মোল সংখ্যা সমান হতে হবে। সরি, মানে পরমাণু সংখ্যা, একটা বিক্রিয়কের বাম দিকে পরমাণু সংখ্যা, ডান দিকে পরমাণু সংখ্যা হতে হবে, সমান হতে হবে। তাহলেই এটাকে বলে সমতাকৃত সমীকরণ। যেমন এখানে ক্যালসিয়াম একটা আছে, এখানে ক্যালসিয়াম একটা আছে, অক্সিজেন এখানে তিনটা, এই পাশে অক্সিজেন কটা আছে? প্রথম তিনটা, কার্বন একটা, কার্বন একটা। তাহলে এটা সমতাকৃত বিক্রিয়া। সব বিক্রিয়া তো তোমার সমতাকৃত বিক্রিয়া হবে না। এখন তুমি যদি বিক্রিয়ক থেকে উৎপাদ এবং উৎপাদ থেকে বিক্রিয়ক নির্ণয় করতে চাও, তাহলে প্রথমে তোমাকে ওই যৌগগুলো আণবিক ভর লিখতে হবে। তাহলে এখানে কি 100 গ্রাম, আমরা জানি এটা আণবিক ভর 56 গ্রাম। আর আমাদের কিন্তু আয়তন বের করতে বলছিল, এখানে কয় মোল কার্বন ডাইঅক্সাইড আছে? 1 মোল। তাহলে এটা হবে কি 22.4 লিটার। তো এইরকম করে তুমি যৌগটার নিচে, যৌগগুলোর নিচে আণবিক ভর বা আয়তন লিখে ফেলবা। কারণ এখানে এটা কিন্তু সলিড, আর এটাও সলিড, আর এটা হচ্ছে কি গ্যাস। কারণ ক্যালসিয়াম কার্বনেট আমরা জানি চুনা পাথর, মার্বেল পাথর, ফরি মাটি, এগুলোকে বলা হয় ক্যালসিয়াম কার্বনেট। এখন তোমার যখন আমি তিনটা শব্দ বলছি, মার্বেল পাথর, চুনা পাথর, খড়ি মাটি, চক, চক এটাও কিন্তু ক্যালসিয়াম কার্বনেট, ডিমের খোসা এটাও কি ক্যালসিয়াম কার্বনেট। আবার বলি, চুনা পাথর, তারপর হচ্ছে মার্বেল পাথর, তারপর হচ্ছে খড়ি মাটি, চক, তারপর হচ্ছে তোমার ডিমের খোসা, এগুলো কি ক্যালসিয়াম কার্বনেট। তাহলে আমরা এখানে কি করব? বিক্রিয়া অনুসারে, বিক্রিয়া অনুসারে আমরা লিখব যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে উৎপন্ন হয় 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড। তাহলে আমাদের কিন্তু বলছে 120 গ্রাম ক্যালসিয়াম কার্বন তাপ দিলে কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায়? তাহলে 1 গ্রাম ক্যালসিয়াম কার্বন থেকে উৎপন্ন হয় 56/100, আর 120 গ্রাম ক্যালসিয়াম উৎপন্ন হবে 56 × 120 ডিভাইডেড বাই 100। তাহলে তোমার হচ্ছে এখানে 56 এর সঙ্গে আমরা যদি 1.2 গুণ করে দেই, তাহলে 67.2, 67.2 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায়। তাহলে দেখো, খুব সহজে কিন্তু আমরা রাসায়নিক বিক্রিয়া থেকে উৎপাদের পরিমাণ উৎপাদের পরিমাণ নির্ণয় করতে পারছি। তাহলে রাসায়নিক বিক্রিয়ার উৎপাদ হতে বিক্রিয়কের হিসাব বা বিক্রিয়ক হতে উৎপাদের হিসাব যদি আমরা করতে চাই, তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের বিক্রিয়াটা লিখা, তারপরে সমতা করা, তারপরে হচ্ছে বিক্রিয়ার নিচে এই যে আণবিক বলগুলো ব্যবহার করা। আণবিক বলগুলো ব্যবহার না করে আমরা হচ্ছে অঙ্কটা করতেই পারবো না, কারণ বিক্রিয়া দিয়ে আমাদের শুরু করতে হবে। এবার আসেন আমাদের যে পরে বলছে কি কত আয়তন কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। তাহলে আবার আমরা লিখতে পারি
বিক্রিয়া অনুসারে, অর্থাৎ বিক্রিয়া ছাড়া তুমি হিসাব করতে পারবে না। তাহলে বিক্রিয়া অনুসারে আমরা কি বলি, 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে উৎপন্ন হয় 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড। তাহলে 1 গ্রাম ক্যালসিয়াম উৎপন্ন হবে কত, 22.4 বাই 100, আর 120 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে উৎপন্ন হবে কত, 22.4 ইন্টু 120 ডিভাইডেড বাই 100। তাহলে হিসাব করলে যত হবে তত লিটার ইন্টু 120 প্লাস হচ্ছে 100, তাহলে 26.8, 26.8 এই পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। দেখি আমি, তোমরা তুলো যে নিচের অংশটুকু দেখা যায় কিনা। তো 26.88 লিটার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। তাহলে আমরা সহজেই কিন্তু একটা রাসায়নিক বিক্রিয়া থেকে বিক্রিয়ক ব্যবহার করে উৎপাদ তৈরি করতে পারছি। উৎপাদ থেকে আমরা বিক্রিয়কের হিসাব করতে পারছি এবং মানে বিক্রিয়ক থেকে উৎপাদের পরিমাণও নির্ণয় করতে পারছি। যদিও আমরা এখন উল্টাভাবে করি নাই যে উৎপাদ হতে বিক্রিয়কের পরিমাণ নির্ণয়, এটা হিসাব আমরা দেখাই নাই, আমরা দেখাইছি বিক্রিয়ক হতে উৎপাদের পরিমাণ নির্ণয়। তাহলে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছি। কিন্তু এটা তো সহজ, যখন একটা রাসায়নিক বিক্রিয়ায় দুইটা বিক্রিয়ক থেকে একটা উৎপাদ হয় তখন আমরা কিভাবে করব, এইটা আমরা এখন শিখব। ওটা করতে গেলে আমাদের যে বিষয়টা লাগবে সেটার নাম হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। দেখো, তাহলে আমরা এখন যে হেডলাইনটা দিব সেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। লিমিটিং বিক্রিয়ক, লিমিটিং বিক্রিয়কটা হচ্ছে যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া যদি তুমি শুরু করতে চাও, তাহলে দুইটা বিক্রিয়ক নেওয়ার পরে দেখা গেল দুইটা বিক্রিয়কের মধ্যে একটা বিক্রিয়ক আগে শেষ হয়ে গেছে। তাহলে কোনো রাসায়নিক বিক্রিয়ায় দুটি বিক্রিয়কের মধ্যে বা একাধিক বিক্রিয়কের মধ্যে যে বিক্রিয়কটা আগে শেষ হয়ে যাবে তাকে বলা হয় লিমিটিং বিক্রিয়ক। এখন ধরো হচ্ছে তুমি হচ্ছে চিনি শরবত, লেবুযুক্ত চিনি, মানে হচ্ছে মিষ্টি, কি বলে, লেবু শরবত বানাবো। লেবু শরবত বানাতে গিয়ে তোমাকে বলা হলো প্রত্যেকটা গ্লাসে একটা করে লেবুর রস দিতে হবে, তোমার হচ্ছে মানে এক চামচ করে চিনি দিতে হবে, এর বেশি দেওয়া যাবে না। তাহলে এখন তোমাকে দেওয়া হলো 10টা গ্লাস, কিন্তু শর্ত হইলো প্রত্যেকটা গ্লাসে একটা করে লেবুর রস দিতে হবে, একটা পুরা লেবুর রস একটা গ্লাসে দিতে হবে, আর প্রত্যেকটা গ্লাসে ধরো 1 চামচ করে চিনি দিতে হবে। চিনি তোমার কাছে আসা হচ্ছে 2 কেজি, আর লেবু দিল তোমাকে হচ্ছে মানে হচ্ছে কি 5টা, আর গ্লাস দিল তোমাকে হচ্ছে 10টা। আবার শোনো, লেবু দিল 5টা, গ্লাস দিল 10টা, আর চিনি আছে তোমার কাছে 2 কেজি, কিন্তু শর্ত হইল প্রত্যেকটা গ্লাসে একটা করে পুরো সম্পূর্ণ লেবুর রস দিতে হবে। এরকম দিয়ে লেবুর শরবত বানাবা চিনি দিয়ে। এখন তুমি 5টা যদি লেবু থাকে, গ্লাস আছে বা হচ্ছে তোমার হচ্ছে 10টা, তুমি কয়টা লেবুর রস বানাতে পারবে, কয় গ্লাস? আমি তোমাকে বলে দিয়েছি এক একটা গ্লাসে তোমার হচ্ছে 5টা করে, এক একটা গ্লাসে তোমাকে একটা করে লেবু দিতে হবে ফুল, এটাকে একটা অংশ দিয়ে বাকি অংশের অন্য মানে গ্লাসে দিতে পারবো না। এইরকম যদি তুমি লেবু রস দিয়ে একটা শরবত বানাতে চাও, তাহলে তুমি সর্বোচ্চ বানাইতে পারবে কি 5 গ্লাস লেবু রস দিয়ে শরবত, 5 গ্লাস শরবত। এখন সেখানে তোমার কাছে কিন্তু 1 চামচ করে তুমি চিনি দিছো, পর্যাপ্ত পরিমাণ চিনি আছে, কিন্তু তুমি তারপরেও কিন্তু তুমি হচ্ছে লেবু দিয়ে কোনো শরবত বানাতে পারবো না। আরো 5 গ্লাস মানে হচ্ছে মানে লেবু
শরবত বানানো তো তোমার পক্ষে সম্ভব হবে না, কারণ তোমার এক একটা মানে হচ্ছে গ্লাসের মধ্যে তুমি একটা করে লেবু রস পুরোটাই দিতে হবে। যদি যেহেতু এখানে লেবুটা তোমার হচ্ছে কমপ্লিটলি আগে শেষ হয়ে গেছে, 5টা গ্লাসে 5টা লেবু দিয়ে ফেলেছো, তাহলে তুমি চিনি থাকা সত্ত্বেও তুমি কিন্তু পর্যাপ্ত পরিমাণ আর 10টা কিন্তু লেবু শরবত তৈরি করতেই পারতেছো না। তাহলে এখানে লিমিটিং বিক্রিয়কটা কে হচ্ছে? এখানে লিমিটিং বিক্রিয়কটা হচ্ছে তোমার লেবু। কারণ লেবু 10টা যদি থাকতো তাহলে তুমি 10 গ্লাস লেবু শরবত তৈরি করতেই পারো। ঠিক ব্যাপারটা এরকমই। রাসায়নিক বিক্রিয়ায় একাধিক বিক্রিয়কের মধ্যে যে বিক্রিয়কটা আগে শেষ হয়ে যায় সেটাকে বলা হয় লিমিটিং বিক্রিয়ক। তাহলে আমরা সংজ্ঞাটা লিখি যে একটি রাসায়নিক বিক্রিয়ায়, তো রাসায়নিক বিক্রিয়ায় যে একাধিক বিক্রিয়কের মধ্যে যে বিক্রিয়ক আগে শেষ হয়ে যায় তাকে লিমিটিং বিক্রিয়ক বলে। তাহলে একটি রাসায়নিক বিক্রিয়ায় একাধিক বিক্রিয়কের মধ্যে যে বিক্রিয়কটা আগে শেষ হয়ে যায় তাকে কি বলে? লিমিটিং বিক্রিয়ক বলে। এখন দেখো, একটু আগে যে এক্সাম্পল দিছিলাম, যদি এক্সাম্পল দিতে যে একটু কথা এলোমেলো হয়ে গেছে, যে একটা করে লেবু দিয়েই তুমি হচ্ছে লেবুর শরবত বানাবে, সেখানে চিনি হচ্ছে তোমার 1 চামচ করে, কিন্তু তোমাকে দেওয়া হয়েছে 2 কেজি চিনি। তারপর হচ্ছে তোমাকে দেওয়া হয়েছে 5টা লেবু, কিন্তু গ্লাস দেওয়া হয়েছে তোমার 10টা। তুমি এখানে 10 গ্লাস লেবুর শরবত কিন্তু বানাইতে পারবে না। লেবুর শরবত কয়টা বানাইতে পারবে এটা তুমি ডিটারমাইন করতেছো চিনি দিয়ে। কি ডিটারমাইন করা যাবে? চিনি তো তোমার কাছে পর্যাপ্ত পরিমাণ আছে, তারপরে কিন্তু তুমি চাইলে লেবুর রস তৈরি করতে পারবা না 5টার করে, কারণ প্রত্যেকটা গ্লাসের মধ্যে একটা করে লেবু দিতে হবে। তাহলে এই কয়েকটা শরবত তৈরি হবে সেটা কিন্তু আমরা লেবু দিয়ে নির্ণয় করতে পারবো। এখন আমার কাছে যথেষ্ট চিনি থাকা সত্ত্বেও আমি কিন্তু আর বেশি লেবু শরবত তৈরি করতে পারবো না। ঠিক একটা রাসায়নিক বিক্রিয়াও উৎপাদ কতটুকু হবে সেটা নির্ধারিত হবে লিমিটিং বিক্রিয়ক থেকে। কারণ তোমার হচ্ছে একটা বিক্রিয়ক যদি শেষ হয়ে যায়, আরেকটা বিক্রিয়ক যদি পর্যাপ্ত পরিমাণে থাকেও সে তো আর উৎপাদ তৈরি করতে পারবে না। কারণ দুইটা জিনিস মিলেই তো একটা জিনিস তৈরি হয়। যেমন ওদিকে চিনি আর লেবু মিলেই তো লেবুর শরবত তৈরি হবে। লেবু শেষ, চিনি থাকলেও কিন্তু তুমি লেবুর শরবত তৈরি করতে পারবে না। ঠিক একই রকম ভাবে দুইটা বিক্রিয়কের মধ্যে একটা বিক্রিয়ক যদি আগে শেষ হয়ে যায়, তাহলে তুমি চাইলেও ওই বিক্রিয়াটার মধ্যে উৎপাদ তৈরি করতে পারবে না। তাহলে কোন একটা বিক্রিয়া কি পরিমাণ উৎপাদ তৈরি হবে সেটা আমরা ডিটারমাইন করবো থেকে লিমিটিং বিক্রিয়ক থেকে, যখন একটা উৎপাদ দুইটা বিক্রিয়ক দিয়ে তৈরি হয়। যেমন একটা এক্সাম্পল দেই, ধরো হচ্ছে আমি বললাম যে 40 গ্রাম অ্যালুমিনিয়াম ও 32 গ্রাম অক্সিজেন মিলে কত গ্রাম অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন করবে। তাহলে দেখো 40 গ্রাম অ্যালুমিনিয়াম ও 32 গ্রাম অক্সিজেন মিলে কত গ্রাম অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন করবে, সেটা যদি তুমি নির্ণয় করতে চাও সবার আগে আমাদের কি করতে হবে? বিক্রিয়া। অর্থাৎ বিক্রিয়াটি হলো, বিক্রিয়া ছাড়া আমরা অঙ্ক করতে পারবো না। এখানে অ্যালুমিনিয়াম আর হচ্ছে তোমার অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে। তো বিক্রিয়া করে কি হয়? অ্যালুমিনিয়াম অক্সাইড। কারণ আমরা জানি অ্যালুমিনিয়াম যোজনী 2, অক্সিজেনের যোজন 3, অক্সিজেনের যোজন হচ্ছে কি 2। তাহলে অ্যালুমিনিয়ামের যোজনীটা অক্সিজেন নিচে বসবে, অক্সিজেন নিচে থেকে অ্যালুমিনিয়ামের নিচে বসবে। এখন আমাদের অটোমেটিক্যালি আমাদের এখানে সমতা করতে হবে। সমতা করলে আমাদের চোখে পড়ে কি অ্যালুমিনিয়াম 2টা আছে, নিয়ে নিলাম। অক্সিজেন এখানে কয়টা আছে? অক্সিজেন 3টা আছে। তাহলে যদি অক্সিজেন 3টা আছে, এখানে যদি আমি 3 দেই তাহলে তো 6টা হয়ে গেল। বললাম 3, তাহলে কয়টা হয়ে গেল? 6টা। কিন্তু এখানে যদি আমি 2 দেই তাহলে অক্সিজেন কয়টা হয়ে গেল? 6টা। অক্সিজেন মিলল, তখন আমাদের কি করতে হবে? অ্যালুমিনিয়ামকে 4 দিতে হবে। তাহলে অ্যালুমিনিয়াম 4টা, অক্সিজেন 6টা। এইভাবে আমাদেরকে সমতা করতে হবে। এখন এখানে আমরা বলছিলাম বিক্রিয়ক থেকে হিসাব করতে গেলে আণবিক বৈভর লিখতে হবে। তাহলে অ্যালুমিনিয়াম পারমাণবিক ভর 27, 27কে 4 দ্বারা গুণ করবা,
এখানে 108 গ্রাম হবে। আর অক্সিজেনের হচ্ছে অক্সিজেন অণু, তাহলে 32-এর সঙ্গে 3 দ্বারা গুণ, তাহলে এখানে 96 গ্রাম হবে। তারপরে এখানে উৎপাদ তৈরি হবে, তাহলে এখানে তোমার হচ্ছে অ্যালুমিনিয়াম 27 কিন্তু হচ্ছে 2 প্লাস হচ্ছে অক্সিজেন 16, 3 × 16 48, তাহলে 48 102 এর সাথে 2 দ্বারা গুণ করলে হ্যাঁ সেটা হবে, তাহলে 16 × 3 48 প্লাস হচ্ছে তোমার অ্যালুমিনিয়ামের 27 ইন্টু হচ্ছে 4 156। সরি, এখানে এই দুটো যোগ করলেই হয়ে যাবে 108 প্লাস হচ্ছে 96 যোগ করলে কত হয় 204। অথবা আমরা আসলে এখানে অক্সিজেন কয়টা আছে, অক্সিজেন 6টা আছে, 16 ইন্টু 6 96 প্লাস অ্যালুমিনিয়াম 4টা আছে, তাহলে 27 ইন্টু হচ্ছে 4 যোগ করলে 204 হয়। মানে বিক্রিয়কের আণবিক ভর, টোটাল আণবিক ভর যোগ করে বসে দিলেই উৎপাদের আণবিক ভর পাওয়া যাবে। এখন তুমি কি লিখতে পারবা, এখন তুমি যে উৎপাদ যে তৈরি হয়েছে এটা কার থেকে হিসাব করবা? তুমি কি বলবা স্যার 108 গ্রাম থেকে তৈরি হয় 204 গ্রাম এবং 96 গ্রাম, অথবা 96 থেকে কেউ বললো স্যার আমি এখান থেকে হিসাব করবো 108 গ্রাম অ্যালুমিনিয়াম থেকে উৎপন্ন হয় 4 গ্রাম অ্যালুমিনিয়াম অক্সাইড, 1 গ্রাম থেকে কত 40 গ্রাম থেকে কত। অন্য একজন বললো না স্যার আমি এখান থেকে হিসাব করবো 96 গ্রাম অক্সিজেন থেকে উৎপন্ন হয় 204 গ্রাম অ্যালুমিনিয়াম অক্সাইড, আর 1 গ্রাম থেকে কত 32 গ্রাম থেকে কত। এভাবে অঙ্ক করলে আমাদের অঙ্ক হবে না। তাহলে আমাদেরকে দেখতে হবে এই দুইটা মানে বিক্রিয়কের মধ্যে, রিয়েক্টেন্টের মধ্যে কোনটা লিমিটিং বিক্রিয়ক। তাহলে সবার আগে আমাদেরকে এরকম যখন দুইটা বিক্রিয়ক থেকে একটা উৎপাদ তৈরি হবে, সবার আগে আমাদেরকে লিমিটিং বিক্রিয়ক বের করতে হবে। আমি একটু আগে যে এক্সাম্পল বলছিলাম যে চিনি যথেষ্ট পরিমাণ থাকা সত্ত্বেও আমি কিন্তু আর লেবুর রস তৈরি করতে পারবো না, মিষ্টিযুক্ত লেবুর রস, কারণ ওখানে লেবু শেষ হয়ে গেছিল। হ্যাঁ, যদিও আমাকে 10টা লেবুর শরবত বানাইতে বলছিল, কিন্তু লেবু মানে হচ্ছে 10 গ্লাস লেবু শরবত বানাইতে গেছিল, কিন্তু লেবু দিয়েছিল আমাদের 5টা এবং শর্ত দিয়েছিল প্রত্যেকটা গ্লাসে একটা করে লেবু দিতে হবে। তাহলে এখানে বিক্রিয়া অনুসারে আমরা লিখব, বিক্রিয়া অনুসারে 108 গ্রাম অ্যালুমিনিয়াম এর সাথে 96 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে। তাহলে 1 গ্রাম অ্যালুমিনিয়ামের সাথে 96/108 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে। 40 গ্রাম অ্যালুমিনিয়ামের সাথে কত গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে সেটা আমরা বের করবো। 96 × 40 ডিভাইডেড বাই 108। তাহলে দেখো এখানে তুমি যদি হিসাব করো 96 × 40 ডিভাইডেড বাই 108, তাহলে তুমি এখানে দেখতে পাবে এখানে হবে 35.5 গ্রাম অক্সিজেন। তাহলে আচ্ছা আমি একটু দেখে নিই যে আমাদের এই পর্যন্ত দেখা যায় কিনা। আচ্ছা, তো আমাদের একটু কষ্ট করে দেখা লাগছে, তাহলে 35.5 গ্রাম অক্সিজেন উৎপন্ন হয়েছে। কিন্তু দেখো তোমার আমরা নিচে কত 32 গ্রাম, তার মানে কি সম্পূর্ণ অ্যালুমিনিয়াম অক্সাইডকে মানে প্রশমিত করার জন্য বা সম্পূর্ণ অ্যালুমিনিয়াম অক্সাইড মানে হচ্ছে মানে মানে বিক্রিয়া করার জন্য যে পরিমাণ অক্সিজেনের সাথে বিক্রিয়া করা দরকার সেই পরিমাণ অক্সিজেন এখানে নাই, অক্সিজেনের পরিমাণ কি আছে কম আছে। অর্থাৎ সম্পূর্ণ অ্যালুমিনিয়াম অক্সাইড যদি আমরা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে উৎপাদ তৈরি করতে চাই, তাহলে আমাদের দরকার হবে 35.5 গ্রাম অক্সিজেন। কিন্তু আমাদের কি আসলে বিক্রিয়ায় বা আমরা যতটুকু অক্সিজেন নিচ্ছি সেখানে কি 35.5 গ্রাম অক্সিজেন আছে? নাই। তার মানে অক্সিজেন এই বিক্রিয়ার মধ্যে কি হয়ে যাবে, আগে শেষ হয়ে যাবে। তো এখানে এরকমভাবে লিখতে হবে যেহেতু তোমার হচ্ছে সম্পূর্ণ অ্যালুমিনিয়াম বিক্রিয়া করে উৎপাদ তৈরি
জন্য অক্সিজেন প্রয়োজন 35.5 গ্রাম, কিন্তু অক্সিজেন আছে 32 গ্রাম। সুতরাং বিক্রিয়ায় অক্সিজেন আগে শেষ হয়ে যাবে, তাই অক্সিজেন লিমিটিং বিক্রিয়ক। তাহলে যেহেতু সম্পূর্ণ অ্যালুমিনিয়াম বিক্রিয়া করে উৎপাদ তৈরির জন্য অক্সিজেন প্রয়োজন 35.5 গ্রাম, অক্সিজেন আর অ্যালুমিনিয়াম মিলেই তো অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি করে, কিন্তু অক্সিজেন আছে কত 32 গ্রাম, তাহলে বিক্রিয়ায় অক্সিজেন আগেই শেষ হয়ে যাবে। আর আমরা বলছিলাম সংজ্ঞায় লেখাও আছে, কোন রাসায়নিক বিক্রিয়ায় একাধিক বিক্রিয়ার মধ্যে যে বিক্রিয়কটা আগে শেষ হয়ে যায় তাকে আমরা কি বলি, লিমিটিং বিক্রিয়ক বলি। তাহলে এই যে লিমিটিং বিক্রিয়ক হচ্ছে এখানে কি অক্সিজেন। তাহলে অক্সিজেন থেকে আমরা হিসাব করতে হবে কত গ্রাম অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন হবে। আমরা কিন্তু অ্যালুমিনিয়াম থেকে হিসাব করতে পারবো না। তাহলে একাধিক বিক্রিয়ক থেকে উৎপাদ হিসাব করতে গেলে সবার আগে আমাদের কি করতে হবে, লিমিটিং বিক্রিয়ক বের করতে হবে। লিমিটিং বিক্রিয়ক কেমনে বের করে আমরা শিখলাম, ওই যে দুইটা বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদ তৈরি করে তাদের মধ্যে আমরা কম্পেয়ার করবো কোনটা আগে শেষ হয়ে যায় কোনটা কি পরে শেষ হয়ে যায়। এরকম বিক্রিয়া লিখবো, বিক্রিয়াকে আণবিক বসাবো, তারপর আমরা লিখবো বিক্রিয়া অনুসারে। এখন স্যার আপনি 108 গ্রাম দিয়ে শুরু করছেন, আমি যদি বলি 96 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে 108 গ্রাম অ্যালুমিনিয়ামের সাথে, কোনো সমস্যা নেই। ওইটা তখন লেখাটা অন্যভাবে আসবে, তখন দেখবা যে 32 গ্রাম অক্সিজেনের জন্য যতটুকু অ্যালুমিনিয়াম দরকার তার চেয়ে কম পরিমাণে বেশি পরিমাণে অ্যালুমিনিয়াম এখানে আছে। হয়তো বা ওখানে দেখা গেছে যে 36 গ্রাম অ্যালুমিনিয়াম লাগতে পারে, কিন্তু অ্যালুমিনিয়াম আছে কত 40 গ্রাম, তাহলে অ্যালুমিনিয়াম কি আছে পর্যাপ্ত পরিমাণে থাকবে। পর্যাপ্ত পরিমাণে যে থাকবে সে তো আর লিমিটিং বিক্রিয়ক না, যে শেষ হয়ে যাবে সে হচ্ছে কি লিমিটিং বিক্রিয়ক। উল্টাভাবে তুমি করতে পারবে, ঠিক আছে। এটা দুই ধাপে করা লাগবে এরকম না। অনেক টিচার বলে তুমি প্রথমে 108 গ্রাম থেকে হিসাব করার পর উল্টাভাবে 96 গ্রাম থেকে আবার 40 গ্রামের ব্যাপারটা লিখবা, বলবা 96 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে মানে কি বলে 108 গ্রাম অ্যালুমিনিয়ামের সাথে, এরকম উল্টাভাবে দিতে হবে। ব্যাপারটা আসলে সম্পূর্ণ ভুল। হ্যাঁ, এটা স্যাররা বলে আর কি, কারণ তোমাকে তো যুক্তি দিয়ে তুমি হিসাব করে দেখাই দিচ্ছ যে এখানে কে অবশিষ্ট হয়ে গেছে, মানে আগে শেষ হয়ে গেছে অ্যালুমিনিয়াম মানে অক্সিজেন। তাহলে আমি এক ধাপে যদি অক্সিজেন দেখাই দিতে পারি তাহলে দুই ধাপ দিতে হবে কেন? তোমাদের টিচারদের খুশি করার জন্য তুমি চাইলে দুইভাবেই দিতে পারো। দুইভাবে বলতে ওই যে আবার লিখবে, যে আবার আমরা বলতে পারি বিক্রিয়া অনুসারে 96 গ্রাম বিক্রিয়া করে 108 গ্রামের সাথে, সেভাবে দিলেও পারো না দিলেও পারো, কোনো সমস্যা নেই। তাহলে লিমিটিং বিক্রিয়াকে আমরা বুঝতে পেরেছি। এখন আমরা চলে যাই উৎপাদটা পরিমাণ নির্ণয় করা। তাহলে লিমিটিং বিক্রিয়ক ছাড়া আমরা উৎপাদের পরিমাণ নির্ণয় করতে পারবো না যখন দুইটা বিক্রিয়ক বিক্রিয়া করে একটা উৎপাদ তৈরি করে। এবার চলো আমরা লিমিটিং বিক্রিয়ক থেকে উৎপাদের পরিমাণ নির্ণয় করি। তো এখন আমরা বলতে পারি, আমরা ওই অঙ্কটারই লাস্টের অংশটুকু করছি যে 96 গ্রাম অক্সিজেন থেকে উৎপন্ন হয় 204 গ্রাম। তাহলে 1 গ্রাম অক্সিজেন থেকে উৎপন্ন হবে কত 204/96, আর হচ্ছে ওই যে 32 গ্রাম অক্সিজেন থেকে উৎপন্ন হবে কত 204 × 32/96, যত হয় তত। 204 × 32 ভাগ হচ্ছে 96, 68 গ্রাম। 68 গ্রাম। তাহলে দেখো আমরা রাসায়নিক বিক্রিয়া ব্যবহার করে বিক্রিয়ক থেকে উৎপাদের পরিমাণ নির্ণয় করতে পারছি। তবে এই ক্ষেত্রে যেহেতু দুইটা বিক্রিয়ক থেকে একটা উৎপাদ উৎপন্ন হয়, তাহলে আমাদেরকে অবশ্যই আগে লিমিটিং বিক্রিয়া করতে হবে। লিমিটিং বিক্রিয়ক ছাড়া আমি অঙ্ক করতে পারবো না। তো আশা করি তোমরা খুব সহজেই ব্যাপারটা বুঝতে পেরেছো। এবার চলো আমরা একটা সৃজনশীল আলোচনা করি, যেটা যেভাবে পরীক্ষায় প্রশ্নগুলো মূলত আসে। তো ওইটা আলোচনা করলে লিমিটিং বিক্রিয়কের ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। নিশ্চয় বলতে পেরেছ, আমি বুঝে দিচ্ছি। এবার আসেন সুন্দর একটা সৃজনশীল আলোচনা করি যেগুলো পরীক্ষায় আসবে। ধরো আমি দুইটা পাত্রে
দুইটা পদার্থ নিচ্ছি। এখানে ধরা হচ্ছে সেমি মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণ আছে, যেটা হচ্ছে 200 ml এই পাত্র। আরেকটা পাত্রের মধ্যে ধরা হচ্ছে 0.75 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের 200 ml আছে, এটা হচ্ছে বি পাত্র। তো এখানে প্রশ্নগুলো কিভাবে করবে, তোমাকে বলবে যে এই পাত্রের দ্রবের ভর হিসাব করে, তারপরে বলবে যে কোনো একটা প্রশ্ন করবে আর কি, যে এ ও বি পাত্রের দ্রবণ দ্বয়কে মিশালে বা মিশ্রিত করবে কোনটি লিমিটে বিক্রিয়ক হবে। এ ও বি পাত্রের দ্রবণ দ্বয় মিশ্রিত করলে কোনটি কি হবে, লিমিটিং বিক্রিয়ক হবে। তাহলে এখানেই তোমার হচ্ছে প্রথম প্রশ্নটা উত্তর খুবই সোজা। আমাদের উত্তর হচ্ছে আমরা জানবো এ ও বি পাত্রের দ্রবণ দ্বয় মিশ্রিত করলে কোনটি লিমিটিং বিক্রিয়ক হবে। এই অঙ্কটা যদি করতে চাই, প্রথমে আমরা এই পাত্রের দ্রবের ভর, যেহেতু আমাদের একটা প্রশ্ন করা হয়েছে, তাহলে লিখবো যে আমরা জানি যে ডাব্লিউ সমান সমান এস এম বি বাই 1000। তো দ্রবের ভর বের করার সূত্র এটা আমরা গত ক্লাসে শিখেছি, ডাব্লিউ সমান সমান কি এস এম বি বাই 1000। তাহলে এখানে তোমার এস মানে হচ্ছে 0.5 মোলার, কারণ সেমি মোলার বলছে। এম মানে হচ্ছে 98, যেহেতু সালফিউরিক অ্যাসিড। বি মানে হচ্ছে 200। তাহলে তোমরা জানো এখানে সেমি মোলার মানে 0.5 মোলার, আর সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর মানে হচ্ছে 98 গ্রাম, আর আয়তন হচ্ছে কত 200 ml ডিভাইডেড বাই 1000। তাহলে এটা আমরা এইভাবে কি করব, ডাব্লিউ বের করবো। তাহলে 0.5 ইন্টু 98 ইন্টু 200 ভাগ হচ্ছে 1000। তাহলে এখানে 9.8 গ্রাম আসে। তাহলে সুতরাং দ্রবের ভর 9.8 গ্রাম। তো গত ক্লাসে এটা আমি আলোচনা করেছি, যদি গত ক্লাসে জেনে না থাকো তারপর জেনে নাও যে দ্রবের ভর বের করার সূত্র এইটা, ডাব্লিউ সমান সমান এস এম বি বাই 1000। ডাব্লিউ সমান সমান কি এস এম বি বাই, ওই যে ঘনমাত্রার সূত্র শিখেছিলাম, ওই ঘনমাত্রার সূত্র থেকে আমরা ওটা পক্ষান্তর করে হিসাব করে নিতে পারি। তাহলে এই যে দেখো দ্রবের ভর জানা হয়ে গেল। এখন তুমি যদি খ নম্বর অঙ্কটা করতে চাও যে এ ও বি পাত্রে দ্রবণ দ্বয় নিশ্চিত করলে কোনটি লিমিটিং বিক্রিয়ক হবে, তাহলে ওই পাত্রেরও আমাদের কি করতে হবে, দ্রবের ভর নির্ণয় করতে হবে। তাহলে ক নম্বরটা আশা করি তোমরা বুঝতে পেরেছি, এটা মুছে দিই। তাহলে খ নম্বরটা যদি আমরা করতে চাই, আমাদের প্রথমেই হচ্ছে আমরা লিখব যে যে ক নং হতে প্রাপ্ত, ক নং হতে প্রাপ্ত এই পাত্রের দ্রবের ভর 9.8 গ্রাম। এখন আমরা বি পাত্রে দ্রবের ভর ডাব্লিউ বি হলে আমরা লিখি ডাব্লিউ বি সমান সমান হচ্ছে এস এম বি বাই 1000। এস হচ্ছে 0.75, এম হচ্ছে তোমার আণবিক ভর 40, বি হচ্ছে 200 ডিভাইডেড বাই কত 1000। তাহলে এটা আমরা হিসাব করে ফেলি কত গ্রাম হয়, 0.75 ইন্টু 40 ইন্টু 200 ভাগ হচ্ছে 1000। তাহলে এখানে 6 গ্রাম হয়। কত গ্রাম হয়, 6 গ্রাম। এখন এই যে দুইটা পাত্রের দ্রবের ভর ছাড়া আমরা আসলে লিমিটিং বিক্রিয়া নির্ণয় করতে পারবো না। এখন হচ্ছে যে মানে সংশ্লিষ্ট বিক্রিয়াটি, মানে এই অঙ্কটা করতে গেলে একটা বিক্রিয়া লাগবে। সংশ্লিষ্ট বিক্রিয়াটি কি, সংশ্লিষ্ট বিক্রিয়া হচ্ছে এখানে সালফিউরিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করবে। বিক্রিয়া করে কি উৎপাদ তৈরি করবে, তৈরি করবে হচ্ছে সোডিয়াম সালফেট
আর হচ্ছে কি পানি। তাহলে তোমাকে এখানে আমরা আগেই বলছিলাম যে বিক্রিয়া করে তোমাকে কি করতে হবে, সমতা করতে হবে। তো এখানে আমরা নিজেই দেখতে পাচ্ছি সোডিয়াম কত, 2টা। তাহলে এখানে 2 দিতে হবে। তাহলে সোডিয়াম দিলে হাইড্রোজেন কটা হয়ে গেল, হাইড্রোজেন 4টা হয়ে গেল। তাহলে এখানে কি করতে হবে, 2 দিতে হবে। তাহলে আমাদের ব্যালেন্সটা হবে। আর ব্যালেন্স ছাড়া তুমি অঙ্ক করতেই পারবে না। তাহলে এখন তো বিক্রিয়া থেকে আমরা কিভাবে হিসাব করি সেটা একটু আগে আমরা একটা অঙ্ক দেখলাম। প্রথম কাজ হচ্ছে আমাদের আণবিক ভরগুলো বসানো। 98 গ্রাম, এখানে 2 মোল আছে। নর্মালি 1 মোল হচ্ছে 40, তাহলে 2 মোল তাহলে কত হবে, 80 গ্রাম। তাহলে আমাদের বের করতে বলছে লিমিটিং বিক্রিয়ক, মানে সালফিউরিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে কোনটি আগে শেষ হয়ে যায়। তাহলে এখন আমরা কি লিখবো, আমরা জানি বিক্রিয়া অনুসারে, বিক্রিয়া অনুসারে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। তাহলে 98 গ্রাম, তাহলে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করবে কত, 80/98। আমাদের কাছে সালফিউরিক অ্যাসিড আছে কত, 9.8। তাহলে 9.8 সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করবে কত, 80 ইন্টু 9.8/90। তাহলে এখানে আমরা যদি হিসাব করি, তাহলে এখানে আমাদের আসবে হচ্ছে 8 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। তাহলে দেখো সম্পূর্ণ সালফিউরিক অ্যাসিড যদি বিক্রিয়া করতে চাই তাহলে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড দরকার হচ্ছে 6 গ্রাম, সরি 8 গ্রাম। সোডিয়াম হাইড্রোক্সাইড আছে কত এখানে, 6 গ্রাম, কিন্তু লাগবে হচ্ছে 8 গ্রাম। তার মানে দেখো বিক্রিয়া কিন্তু আগে সোডিয়াম হাইড্রোক্সাইড শেষ হয়ে যায়। যেহেতু বিক্রিয়া আগে সোডিয়াম হাইড্রোক্সাইড শেষ হয়ে যায়, তাহলে সোডিয়াম বিপাত্রিত সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে লিমিটিং বিক্রিয়া। এতটুকু করে দিলে কিন্তু হয়ে যাবে। তবে তোমাদের অনেক টিচাররা বলে তুমি উল্টা ভাবে যেন করো, তো আমি এটা পুরোটাই দেখা দিচ্ছি। উল্টা ভাবে বলতে যে তোমাকে বলবে যে আবার আমরা লিখতে পারি যে বিক্রিয়া অনুসারে যে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড, 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড সমান সমান হচ্ছে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড। এখানে বাংলা কথাটা লিখে আমরা জায়গা স্বল্পতার কারণে তুমি লিখবা যে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সাথে। তাহলে এখানে 1 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড কত, 98/80 গ্রাম সালফিউরিক অ্যাসিড। তাহলে আমাদের কাছে সোডিয়াম হাইড্রোক্সাইড কত আছে, 6 গ্রাম। 6 গ্রাম সালফিউরিক কত, 98 ইন্টু হচ্ছে 6/80 গ্রাম সালফিউরিক অ্যাসিড। তাহলে দেখুন তো 6 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য কত গ্রাম সালফিউরিক অ্যাসিড লাগে, 7.35 গ্রাম সালফিউরিক অ্যাসিড লাগে। কিন্তু সালফিউরিক অ্যাসিড আছে কত, 9.8 গ্রাম। যেহেতু সালফিউরিক অ্যাসিড বেশি পরিমাণে আছে, তার মানে সালফিউরিক অ্যাসিড অবশিষ্ট থাকবে। উল্টাভাবে সোডিয়াম হাইড্রোক্সাইড কি হবে, আগে শেষ হয়ে যাবে। তার মানে এখন আমরা সুন্দর করে বলতে পারি উপরের হিসাব হতে আমরা দেখতে পাই বিক্রিয়াটিতে সোডিয়াম হাইড্রোক্সাইড আগে শেষ হয়ে যায়, আগে শেষ হয়ে যায়। তাহলে সুতরাং সোডিয়াম হাইড্রোক্সাইড লিমিটিং বিক্রিয়ক। তাহলে হয়ে গেল লিমিটিং বিক্রিয়কের বিষয়টা। তাহলে একটু ভালো করে দেখো যে তুমি কিন্তু এইখানেই এতটুকু করার পরও বাকি অংশটুকু লিখে দিয়ে অঙ্কটা শেষ করে ফেলতে পারবা। 2টা ধাপ তোমাকে উল্টাভাবে দেখাইতে হবে, এরকম ব্যাপারটা না। যদিও তোমাদের অনেক টিচাররা ঘাওড়ামি করবে, বলবে এর মধ্যে 2 ভাবেই জিনিসটা দেখাও, কিন্তু এটা কোনো নিয়মের মধ্যে পড়ে না যে 2 ভাবেই দেখাইতে হবে। আমি বিক্রিয়া করে হিসাব করে বুঝে দিতে পারছি যে এই বিক্রিয়কটা আগে শেষ হয়ে গেছে, সুতরাং এটি কি লিমিটিং বিক্রিয়ক। তাহলে দেখো আমরা আবার একটু দেখে নিই যে ও বি পাত্র লবণটা মিশ্রিত করলে কোনটি লিমিটিং বিক্রিয়ক হবে।
তাহলে আমরা জানি লিমিটিং বিক্রিয়া হচ্ছে একাধিক বিক্রিয়ার মধ্যে যে বিক্রিয়কটা আগে শেষ হয়ে যায় তাকে বলা হয় কি লিমিটিং বিক্রিয়ক। তা এই লিমিটিং বিক্রিয়ক যদি আমরা বের করতে চাই সবার আগে আমাদের দুই পাত্রে ডাব্লিউ তে বের করে নিতে হবে। তো ক নঙে আমরা ডাব্লিউ বের করছিলাম, তো ওখানে আমরা এটা ব্যবহার করছি, আবার দুই পাত্রে ডাব্লিউ বের করছি। এরপর হচ্ছে আমাদের কি বিক্রিয়াটা করতে হবে সমতা সহকারে। বিক্রিয়া করলাম, সমতা করলাম, ওখান থেকে আমরা বললাম আণবিক দরগুলো বসিয়েছি যে বিক্রিয়া অনুসারে 90 এরিকাল সালফার গ্যাসের বিক্রিয়া করে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড, 1 গ্রাম সালফার বিক্রিয়া করবে কত আর 9.8। ওখানে দেখলাম যে 9.8 গ্রাম অর্থাৎ সম্পূর্ণ সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে 8 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড, কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড আমাদের নেওয়া হয়েছে 6 গ্রাম। তাহলে বিক্রিয়ার মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড কি হবে আগে শেষ হয়ে যাবে। তারপর আমরা উল্টাভাবে করে দিছি যে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 98 গ্রামের সাথে 1 গ্রামের কত 6 গ্রামের কত। দেখা যাচ্ছে সম্পূর্ণ সোডিয়াম হাইড্রোক্সাইড সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করার জন্য সালফিউরিক অ্যাসিড দরকার 7.35 গ্রাম, তো সালফিউরিক অ্যাসিড আছে 9.8 গ্রাম। তার মানে বোঝা যাচ্ছে যে সালফিউরিক অ্যাসিড এখানে পর্যাপ্ত পরিমাণে আছে। তো উপর হিসাব থেকে আমরা বলতে পারি বিক্রিয়াটিতে সোডিয়াম হাইড্রোক্সাইড আগে শেষ হয়ে যায়। সোডিয়াম হাইড্রোক্সাইড কি লিমিটিং বিক্রিয়া। নিচে কথাটা তুমি তোমার মতো করে আরো ভিন্নভাবে বোঝাই দিতে পারো, বলে দিতে পারো কোনটা আগে শেষ হয়ে গেছে কোনটা কি অবশিষ্ট থাকবে। এই হচ্ছে লিমিটিং বিক্রিয়ার অঙ্ক। তো আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করতে চাচ্ছি না। আমরা এই অধ্যায়ের উপর আরো কিছু সৃজনশীল নিয়ে আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। ওখানে আমি চেষ্টা করবো 4-5টা গুরুত্বপূর্ণ বিক্রিয়া করাই দেওয়ার জন্য। এই অধ্যায়ের আমাদের আরেকটা জিনিস বাকি আছে, উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয়। তো এইটাও আজকে আমি সময়ের কারণে দিতে পারছি না। পরের ক্লাসে আমরা উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয় নিয়ে আসবো। দেন হচ্ছে আমরা আরো কয়েকটা গুরুত্বপূর্ণ বোর্ড কোয়েশ্চেন করাবো। তাহলে দেখবে এই অধ্যায়টা তোমাদের মাথায় আরামসে ঢুকে যাবে। তো আশা করি তোমাদের এই ভিডিও ভালো লাগবে এবং তোমরা এই অধ্যায়টা খুব সহজে শিখতে পারবে। এই অধ্যায়টা খুবই মজার বিষয়। কেমিস্ট্রির এই অধ্যায়টা মোট থেকে অন্তত 20 মার্কস প্রশ্ন আসবে সৃজনশীল। একটা কমপ্লিট সৃজনশীল তো করবেই, সঙ্গে অন্য এক প্রশ্নগুলোর সাথেও এই অংশটা জোড়া লাগাই দেবে। তো ঠিক আছে, এই ভিডিওটা এনজয় করো, পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। আল্লাহ হাফিজ।